আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তারপরে থেকে আলোচনা শুরু করব। আমি আশা করি তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল সেগুলো খুব মনোযোগ সহকারে করেছো এবং যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি তা খুব যত্ন সহকারে বাসায় অনুশীলন করেছো। আমরা তাহলে আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করি। আজকে আমাদের প্রথম বিষয়টি হচ্ছে শক্তির বিভিন্ন উৎস। আমরা গতদিন শক্তি কি, কাজ কি, শক্তির প্রকারভেদ এই সব কিছু নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শক্তির বিভিন্ন উৎস। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তো কাজ করার বিভিন্ন সামর্থ্য রয়েছে। আমাদের মানুষেরও কাজ করার সামর্থ্য রয়েছে, বিভিন্ন প্রাণীর কাজ করার সামর্থ্য রয়েছে, আবার বিভিন্ন জড় পদার্থ দৃশ্যমান অদৃশ্যমান অনেক কিছুরই কাজ করার সামর্থ্য রয়েছে। যেমন আলোর, তারও কাজ করার সামর্থ্য রয়েছে, এই জন্য আলো এক প্রকার শক্তি। তাপেরও কাজ করার সামর্থ্য রয়েছে, এই জন্য তাপ এক প্রকার শক্তি। তাহলে দেখো যে এই শক্তির উৎসগুলো কি কি। শক্তির উৎসগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমত নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি। তাহলে শক্তির উৎস আমরা পেলাম দু প্রকার, একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি। এই অনবায়নযোগ্য শক্তির উৎসগুলো কি কি? অনবায়নযোগ্য শক্তির উৎসগুলোর মধ্যে রয়েছে জ্বালানি শক্তি, যেমন তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার শক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে তেল ব্যবহার করি এই তেল কিন্তু অফুরন্ত নয়। এই তেল একসময় শেষ হয়ে যাবে। আমরা যেটুকুই ব্যবহার করছি সেটুকুই শেষ হয়ে যাচ্ছে, এটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমরা যে গ্যাস ব্যবহার করছি তা শেষ হয়ে যাচ্ছে। কয়লা, এটিও শেষ হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার শক্তি, নিউক্লিয়ার শক্তিতে কিন্তু ইউরেনিয়াম ব্যবহার করা হয়। নিউক্লিয়ার শক্তি উৎপাদনের ক্ষেত্রে আমরা ইউরেনিয়াম ব্যবহার করে থাকি। তাহলে এই ইউরেনিয়ামটা কি হচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এইসব হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস। তাহলে নবায়নযোগ্য শক্তির উৎস কি কি? নবায়নযোগ্য শক্তি কি? আমরা যেগুলো পুনরায় ফিরে পেতে পারি, যে শক্তিটা আবারও আমরা ফিরে পাই, ব্যবহারের পরে আবারও পুনরায় ব্যবহার করতে পারি, সেগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। তো এই নবায়নযোগ্য শক্তিটা আমরা কোথায় কোথায় থেকে পাবো? আমরা জলবিদ্যুৎ থেকে নবায়নযোগ্য শক্তি পাবো, বায়োমাস থেকে নবায়নযোগ্য শক্তি পাবো, সৌরশক্তি থেকে নবায়নযোগ্য শক্তি পাবো এবং বায়ুশক্তি থেকেও নবায়নযোগ্য শক্তি পাবো। আমরা যে পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি, এই পানির স্রোতটা আমরা ব্যবহার করতে পারি বারবার। এখানে পানির স্রোত শেষ হওয়ার কোনো কিছু নেই। সৌরশক্তি, বায়োমাস, আমরা যে আমাদের জনসংখ্যার অধিকাংশই, সর্বোচ্চ সংখ্যক জনসংখ্যা, তারা কিন্তু গ্যাস বা তেল ব্যবহার করতে পারে না রান্নার কাজে বা অন্যান্য জ্বালানির ক্ষেত্রে। তারা খড়কুটো, গাছের ডাল, পাতা এই সব কিছু দিয়ে তাদের জ্বালানির কাজ সম্পন্ন করে। তো এই সব কিছু আমরা ব্যবহারের পরে শেষ হয়ে যায়। এই অর্থে এগুলো কিন্তু আমরা অনবায়নযোগ্য ধরলেও তো আমরা বৃক্ষটাকে বারবার উৎপাদন করতে পারি। এই কারণে এটাকে নবায়নযোগ্যের তালিকায় ফেলা হয়। আর এই সমস্ত শক্তিকে আমরা বায়োমাস বলে থাকি। আর সৌরশক্তি, এটা অফুরন্ত, এটা আমরা যত ব্যবহারই করি না কেন শেষ হবে না। আমরা সৌরশক্তি ব্যবহার করে এখন আমরা কি করছি? বিদ্যুৎ উৎপাদন করছি। একইভাবে বায়ুশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি। এই শক্তিগুলো আমরা বারবার ব্যবহার করতে পারি, এই জন্য এগুলোকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। প্রিয় শিক্ষার্থী, শক্তির রূপান্তর ও পরিবেশের উপর প্রভাব। আমরা জানি শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। যেমন
আমরা যদি বাল্ব জ্বালাই সেখানে আমরা কি ব্যবহার করি? বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। এই বিদ্যুৎ শক্তিটি ব্যবহার করে আমরা কি পাই? বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা আলোক শক্তি পাই এবং তাপ শক্তি পাই। তো এই শক্তির রূপান্তর কিভাবে ঘটতেছে আমরা দেখলাম যে শক্তির রূপান্তরটা বিভিন্নভাবেই ঘটে এবং এটা পরিবেশের উপরে প্রভাব রয়েছে। কিরকম প্রভাব রয়েছে? যেমন দেখো যে কাঠ, কয়লা ও বিভিন্ন গ্যাস পোড়ানোর ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে কাঠ পোড়াই, কাঠ পোড়ালে কি হয়? সেখান থেকে আমরা আগুন পাই। এই আগুন থেকে আমরা কি পাচ্ছি? তাপ পাচ্ছি। সেই তা আমরা পাচ্ছি, কিন্তু এটা কি পরিবেশের উপরে? তাহলে কাঠ থেকে আমরা তাপ শক্তি পেলাম, আলোক শক্তি পেলাম, কিন্তু এটা পরিবেশের উপরে প্রভাব কি ফেলছে? বা বিভিন্ন গ্যাস পোড়ানোর ফলে, অন্যান্য রাসায়নিক শক্তির ফলে এগুলো আমাদের পরিবেশের উপরে একটা প্রভাব ফেলে। কি রকম? তোমরা জানো যে কাঠ, কয়লা পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। ফসিল জ্বালানি তেল, কয়লা পোড়ানোর ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তা একটি গ্রিন হাউস গ্যাস। তোমরা গ্রিন হাউস সম্পর্কে জানো যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমনের ফলে এটি আমাদের ওজোন স্তরে গিয়ে কি করছে? একটি লেয়ার তৈরি করেছে, একটা আস্তরণ তৈরি করেছে, যা ভেদ করে সূর্যের তাপ পৃথিবীতে প্রবেশ করতেছে কিন্তু বের হয়ে যেতে পারছে না, যার ফলে পৃথিবীটা দিন দিন উত্তপ্ত হয়ে উঠতেছে। তাহলে আমরা দেখছি যে শক্তির রূপান্তর আমরা বিভিন্নভাবেই করতে পারছি, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণও হয়ে দাঁড়িয়েছে। আমরা বিশেষ করে আমাদের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তারপরেও আমাদের এটা ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের সচেতনতা বজায় রাখতে হবে। আমাদের পরিবেশকে সঠিক ভালো রেখে আমাদের সবকিছু ব্যবহার করতে হবে। নিউক্লিয়ার বর্জ্য। তোমরা যে নিউক্লিয়ার শক্তির কথা বারবার শুনেছ, নিউক্লিয়ার শক্তি উৎপন্ন করতে গেলে কিছু নিউক্লিয়ার বর্জ্য উৎপন্ন হয়, আর এই নিউক্লিয়ার বর্জ্যটা হচ্ছে অত্যন্ত তেজস্ক্রিয়, যা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এই তেজস্ক্রিয় পদার্থটা পরিবেশের বিভিন্ন প্রাণী, পরিবেশের জন্য মানেই তো হচ্ছে জীবকুলের জন্য ক্ষতিকর। যেমন কোনো উদ্ভিদ ক্ষতিগ্রস্ত যদি হয়, মানুষ বা অন্য প্রাণী যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটাই পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে নিউক্লিয়ার বর্জ্যটা এতটাই তেজস্ক্রিয় যে এর কারণে আমাদের অনেক রকম রোগ হতে পারে যদি আমরা এর সংস্পর্শে যাই। আর এই তেজস্ক্রিয়তা নষ্ট করার জন্য এটাকে লক্ষ লক্ষ বছর ধরে সংরক্ষণ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব সম্পর্কে জানলাম। আমরা এখন দেখব পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা। তোমরা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে দেখো, একটু দেখতে সমস্যা হচ্ছে। পড়ন্ত বস্তু, আমরা পড়ন্ত বস্তু জানি, কোনো বস্তু যখন উপর থেকে নিচে নামে সেই ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা। যে কোনো বস্তু আমরা জানি যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। তাহলে একটি বস্তুকে যখন আমরা উপরে উঠাই, ভূমি থেকে উপরে উঠালাম, সেই ক্ষেত্রে কি কাজ করে? বিভব শক্তি। তাহলে এই শক্তিটা কি ধ্বংস হয়ে যাচ্ছে? অবশ্যই না। যেহেতু শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে শুধু রূপ পরিবর্তন করানো যায়, সুতরাং এই শক্তি ধ্বংস হচ্ছে না, এটা অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। তাহলে দেখি এটি কিভাবে রূপান্তরিত হচ্ছে। পড়ন্ত বস্তু কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা? দেখো, এখানে একটি বস্তু দেখতে পাচ্ছি আমরা। ধরে নিই বস্তুটির ভর m, এই বস্তুটিকে F বল প্রয়োগ করা হলো। তোমাদের পর্দাতে একটু দেখতে সমস্যা হচ্ছে। দেখো, বস্তুটির উপরে F বল প্রয়োগ করা কি হলো? বস্তুটি ভূমি থেকে উপরের দিকে উঠে গেল। কতটুকু উঠেছে? h উচ্চতায় উঠেছে। তাহলে আমরা কি দেখলাম? একটি বস্তুকে F বল প্রয়োগ করা, এটি ভূমি থেকে h উচ্চতায় উঠে গেল। তাহলে দেখো, এই সর্বোচ্চ বিন্দু যে h উচ্চতায় গিয়ে ধরে নিলাম যে বস্তুটি আর তার উপরে উঠলো না, এটাই তার সর্বোচ্চ বিন্দু। তাহলে এই সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি, আমরা গত ক্লাসে বিভব শক্তি সম্পর্কে জেনেছি। বিভব শক্তি EP বা পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি সমান কি? F ইন্টু H ইকুয়াল টু কি? mgh। তাহলে আমরা দেখলাম সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি mgh। এবার সর্বোচ্চ বিন্দুতে গতি শক্তি কত হবে? আমরা জানি শক্তি দুই প্রকার, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা গতি শক্তি। তাহলে সর্বোচ্চ বিন্দুতে আমরা বিভব শক্তি পেলাম, এখন সর্বোচ্চ বিন্দুতে গতি শক্তি নির্ণয় করব। যে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি বা মোট শক্তি বলতে কিন্তু
বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলকে বোঝানো হয়। তাহলে আমরা বিভব শক্তি পেয়েছি mgh। এখন সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত পাবো? আমরা জানি গতিশক্তি ইকে সমান হাফ mv স্কয়ার, এই ফর্মুলাটি তোমরা জানো। তাহলে এখানে একটা বস্তুকে যদি তুমি উপরের দিকে, একটা টেনিস বলকে বা একটা ক্রিকেট বলকে উপরের দিকে থ্রো করো, তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ কত হবে? 0 হবে। তারপরে এটা নিচের দিকে নামবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় এই ভি এর মানটি কত হবে? বেগের মান হবে 0। তাহলে আমরা ভি এর মানটি 0 বসালে ইকে সমান কত পাবো? 0। প্রিয় শিক্ষার্থী, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়। তাহলে আমরা সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি পেলাম 0 এবং সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি পেলাম mgh। তাহলে সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি, আমি আগেই বলেছি যে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। তাহলে সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি সমান ইপি প্লাস ইকে, অর্থাৎ বিভব শক্তি যোগ গতিশক্তি। এখানে বিভব শক্তি কত? mgh এবং গতিশক্তি 0, দুটোর যোগফল হচ্ছে mgh। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম? সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি mgh। এখন দেখা যাক এই বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করছে। এই বস্তুটিকে আমরা কি করব? একটি বস্তুকে তুমি যখন উপরের দিকে থ্রো করবে, সেই বস্তুটি উপরে গিয়ে কি রেস্ট নেবে? তার তো দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই, সেটা আবার অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে নামতে থাকবে। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা থেকে, একটু মনোযোগ দিয়ে দেখো চিত্রটার দিকে, আস্তে আস্তে নিচের দিকে নামবে। এটা প্রথমে কত উচ্চতায় ছিল? h উচ্চতায় ছিল। বস্তুটি কতটুকু নেমে আসলো? ধরে নিলাম যে বস্তুটি x দূরত্ব নেমে এসেছে। তো শিক্ষার্থী দেখো যে বস্তুটি ভূমি থেকে h উচ্চতায় অবস্থান করছিল, এখান থেকে এটি x দূরত্ব নিচে নেমে এসেছে। তাহলে ধরে নিলাম এই বিন্দুটি a বিন্দু। যে বিন্দুতে এসে অবস্থান করছে বস্তুটি, সেই অবস্থানটা আমরা নাম দিলাম a। এখন আমরা a বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করব। তাহলে a বিন্দুতে বিভব শক্তি কত? a বিন্দুতে বিভব শক্তি ইপি সমান fh mg ইন্টু, প্রিয় শিক্ষার্থী, এখন যে বস্তুটি যে অবস্থানে অবস্থান করছে সেখানে বস্তুটির উচ্চতা কতটুকু? প্রথমে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা ছিল h, কিন্তু x দূরত্ব নেমে এসেছে। এখন ভূমি থেকে বস্তুর উচ্চতা h মাইনাস x। তাহলে এখানে আমরা কি বসাবো? mg ইন্টু h মাইনাস x। বিভব শক্তি নির্ণয়ের সময় আমরা সবসময় ভূমি থেকে কত উচ্চতায় অবস্থান করছে সেটা নির্ণয় করব। তাহলে mg ইন্টু h মাইনাস x ইকুয়াল টু mgh, যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই, মাইনাস mgx। তাহলে আমরা এই বিন্দুতে বিভব শক্তি পেলাম। এখন দেখি এই বিন্দুতে গতিশক্তি কত হবে। এই বিন্দুতে গতিশক্তি আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু হাফ m v স্কয়ার। শিক্ষার্থী, এই সমীকরণটি তোমরা অবশ্যই জানো, ইকে সমান হাফ m v স্কয়ার। কিন্তু v স্কয়ার সমান কি? v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g x। আমরা জানি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2g h। এখানে কতটুকু নেমে এসেছে? বস্তুটি উপরে থেকে সর্বোচ্চ উচ্চতা থেকে x দূরত্ব নেমে এসেছে, এজন্য আমরা v স্কয়ারের পরিবর্তে ব্যবহার করেছি u স্কয়ার প্লাস 2gx। তাহলে ইকে ইকুয়াল টু m ইন্টু সর্বোচ্চ বিন্দুতে গতি কত ছিল? 0, q এর মান বসালাম 0, 2gx। তাহলে হাফ m ইন্টু 2gx। তাহলে ইকে ইকুয়াল টু mgx। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের বিষয়টি বুঝতে হবে যে ফর্মুলাটি ইকে ইকুয়াল টু, আমরা যেটা জানি ইকে ইজ ইকুয়াল টু হাফ m v স্কয়ার। এই v স্কয়ার সমান কিন্তু u স্কয়ার প্লাস 2gx। v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gx। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা এ বিন্দুতে গতিশক্তি পেলাম mgx এবং এ বিন্দুতে বিভব শক্তি পেলাম mgh মাইনাস mgx। তাহলে বিভব শক্তি প্লাস গতিশক্তি বা এ বিন্দুতে মোট শক্তি কত হবে? এ বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ইকে ইকুয়াল টু mgh, এই যে বিভব শক্তি ইপির মান mgh মাইনাস mgx প্লাস mgx। বিভব শক্তির মান কত পেয়েছি আমরা? mgx। তাহলে mgx আর mgx কেটে যায়, থাকে mgh। তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তি পেলাম mgh
এইচ। এরপরে প্রিয় শিক্ষার্থী, বস্তুটি একটা অবস্থানে এ বিন্দুতে অবস্থান করছিল, কিন্তু আসলে একটি বস্তুর কোনো বিন্দুতে এসে অবস্থান করার কোনো সুযোগ নেই। এটা কি করবে? আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকবে এবং ভূমিতে এসে পড়বে। তাহলে বস্তুটি যদি মুক্তভাবে পড়তে থাকে, তাহলে এটা কি করবে? একসময় ভূমিতে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে এসে পড়বে। তাহলে এটা সর্বোচ্চ উচ্চতা থেকে যদি ভূমিতে এসে পড়ে, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত চলে আসলো। এই উচ্চতা কতটুকু? উচ্চতা হচ্ছে এইচ। আমরা প্রথমেই এটা নির্ণয় করেছিলাম, উচ্চতা এইচ। তাহলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতা থেকে এইচ দূরত্ব অতিক্রম করে ভূমিতে এসে পড়ল। তাহলে বস্তুটি এখন কিন্তু সর্বনিম্ন বিন্দুতে অবস্থান করছে। তাহলে সর্বনিম্ন বিন্দুতে বিভব শক্তি কত? এপি ইকুয়াল টু এফ ইন্টু এইচ। এইচ এর মান কত? 0। এফ এর মান এমজি। তাহলে এমজি ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে সর্বনিম্ন বিন্দুতে বিভব শক্তি হচ্ছে 0। এবার সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি নির্ণয় করি। সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ফর্মুলাটি আসলে লেখা হয় নাই, এটি তোমাদের মনে রাখতে হবে। আমরা জানি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। স্পষ্ট করে লিখি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার সমান, আচ্ছা ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে আবার ইকে সমান হাফ এম ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা এইচ ব্যবহার করেছি কারণ এখানে বস্তুটি সমস্ত দূরত্ব অতিক্রম করেছে। এটি সর্বোচ্চ বিন্দু থেকে সর্বনিম্ন বিন্দুতে এসেছে। এইচ উচ্চতায় ছিল, এইচ উচ্চতা থেকে একদম ভূমিতে পতিত হয়েছে, এই জন্য এইচ ব্যবহার করা হয়েছে। তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম, ইউ এর মান 0, 0 স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইকে ইকুয়াল টু হাফ এম ইন্টু 2gh। এখানে প্রিয় শিক্ষার্থী 2 এবং 2 কেটে যায়, থাকে এম জি এইচ। তাহলে ইকে ইকুয়াল টু এম জি এইচ। তাহলে আমরা দেখলাম সর্বনিম্ন বিন্দুতে বিভব শক্তি 0 এবং সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি এম জি এইচ। তাহলে সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি কত হবে? সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ইকে। এটা লিখতে হবে এদিক দিয়ে, যাতে সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ইকে ইকুয়াল টু 0 প্লাস এম জি এইচ। 0 প্লাস এম জি এইচ সমান কত? এম জি এইচ। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে, দেখো তো, মনে করে দেখো, সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি কত ছিল? দেখো তো, সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি ছিল mgh। এই বিন্দুতে এসে আমরা মোট শক্তি পেয়েছি mgh এবং সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি পেয়েছি mgh। তাহলে আমরা দেখতেছি বস্তুটি যে অবস্থানেই থাক না কেন তার মোট শক্তির পরিমাণ একই থাকতেছে, ধ্রুব থাকতেছে। দুটো 3 ক্ষেত্রে আমরা নির্ণয় করেছি, আরো কতগুলো ক্ষেত্রে যদি নির্ণয় করতাম, প্রতিটি ক্ষেত্রে আমরা মোট শক্তি পেতাম এক সমান, প্রত্যেক ক্ষেত্রে পেতাম mgh। এই কারণে আমরা কি বলতে পারি? যেহেতু শক্তিটার পরিমাণ সমান থাকতেছে, তাই বলতে পারি যেহেতু সকল বিন্দুতে মোট শক্তি একই, সেহেতু পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এটি একটি গুরুত্বপূর্ণ সমীকরণ, গুরুত্বপূর্ণ প্রতিপাদন। এটি বাসায় বারবার অনুশীলন করবে তোমরা। এখন দেখো, যেখানে একটি অঙ্ক রয়েছে, এখানে একটি বস্তু রয়েছে, বস্তুটির ভর m ইকুয়াল টু 10 কেজি। বস্তুটি 25 মিটার নিচে একটি বিন্দু রয়েছে এবং ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতার দূরত্ব 100 মিটার। তাহলে আমরা দেখি এখানে একটি অঙ্ক তৈরি করা আছে যে এই বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করো। আমরা এই বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, নির্ণয় করি আমরা এই বিন্দুতে বিভব শক্তি। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি কত হবে? ইপি সমান আমরা জানি mgh। এখানে h এর মান কত? এই বিন্দুতে h এর মান দেখো যে টোটাল উচ্চতা কিন্তু 100 মিটার। ভূমি থেকে বস্তুটির উচ্চতা 100 মিটার। এখান থেকে এই বিন্দুর উচ্চতা কতটুকু যদি নেমে আসে? তাহলে 25 মিটার নেমে আসতেছে। তাহলে থাকছে কতটুকু? h সমান হচ্ছে 100 মাইনাস 25। তাহলে ইপি ইকুয়াল টু m এর মান 10
জি এর মান 9.8, এইচ ইকুয়াল টু 100 মাইনাস 25। প্রিয় শিক্ষার্থী, এখানে জটিলতা বা কঠিনভাবে বোঝার কিছু নেই, সহজভাবে বুঝবে। কেন 100 মাইনাস 25? কারণ টোটাল উচ্চতা 100 মিটার, বস্তুটি 25 মিটার নেমে এসেছে, তাহলে থাকলো কতটুকু? 100 মাইনাস 25। তাহলে ক্যালকুলেশন করলে কি রেজাল্ট আসে? ইফ ইকুয়াল টু 10 into 9.8 into 75 equal to 7350 জুল। তাহলে আমরা বস্তুটির বিভব শক্তি পেলাম 7350 জুল। এরপর আছে গতি শক্তি নির্ণয় করো। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি, এই বিন্দুতে গতি শক্তি আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই ফর্মুলা আমরা জানি। তাহলে ইকে ইকুয়াল টু হাফ, এম এর মান 10, ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gx। যেহেতু বস্তুটি এক্স দূরত্ব নেমে এসেছে বা একটা নির্দিষ্ট দূরত্ব নেমে এসেছে, সেটাকে আমরা এক্স দ্বারা নির্দেশ করেছি। তাহলে হাফ, এম এর মান 10, ইউ এর মান 0, সর্বোচ্চ উচ্চতায় বেগ 0, 2, জি এর মান 9.8, এক্স কতটুকু নেমে এসেছে, অর্থাৎ সর্বোচ্চ বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? 25, এক্স এর মান 25। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো 245, যেটা এখানে সহজ, এই 2 এবং 2 কেটে যাবে। তাহলে 10 ইন্টু 9.8 98, 98 ইন্টু 25 গুণ করলে আসবে 2450 জুল। শিক্ষার্থী, তাহলে আমরা এই বিন্দুতে গতিশক্তি পেলাম। তাহলে এই বিন্দুতে আমরা বিভব শক্তি এবং গতিশক্তি এভাবে যে কোনো বিন্দুতে আমরা নির্ণয় করতে পারবো। এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়, তোমাদের জন্য একটি বাড়ির কাজ হয়েছে, একই রকম অঙ্ক, শুধুমাত্র সংখ্যাটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে উদ্দীপকটি ভালোভাবে লক্ষ্য করো, যেখানে এম ইকুয়াল টু কত দেওয়া আছে? 5 কেজি। আগেরটাতে প্রশ্ন ছিল 10 কেজি, এখানে দেওয়া আছে 5 কেজি। এখানে 25 এর জায়গায় দেওয়া আছে 50 এবং এই 100 এর জায়গায় দেওয়া আছে 150, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া আছে। আমি আবারও বলছি, এখানে লেখার জন্য বুঝতে সমস্যা হতে পারে, এটা 5 কেজি, 5 কেজি 50 মিটার 150 মিটার। তাহলে এখানে তোমাদের জন্য প্রশ্নটা একটু অন্যভাবে দেওয়া হচ্ছে, এ বি ও সি বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করো। তোমরা বাসায় চেষ্টা করবে, আশা করি তোমরা সবাই পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমরা সচেতন থাকব, নিয়মিত হাত পরিষ্কার রাখব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। ধন্যবাদ তোমাদেরকে।